সৌদি আরবের যে বর্তমান ক্রাউন প্রিন্স, সে নিজেই গোপনে ইসরায়েল সফর করেছে, এরকম কথা আকাশে বাতাসে এসছে। এবং তার প্রতিটি ভূমিকা ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের স্বীকৃতি দিতে যাচ্ছিল। এই ক্রাউন প্রিন্স বা সৌদি আরবকে সারা ইসলামী বিশ্ব জানে খাদিমুল হারামাইনের শরীফায়, কিন্তু আসলে এরা হচ্ছে খাদিমুল আমেরিকা। ইরান ইসরায়েল উত্তেজনাকর পরিস্থিতি কি বড় ধরনের যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে? একজন দেশবিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে আপনার মতামত কি? এই সংকটটি পর্যালোচনার পূর্বে অবশ্যই আমাদের এর পটভূমি বিবেচনায় আনতে হবে। আমরা সকলেই জানি মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর একটি দীর্ঘমেয়াদী স্থায়ী সংকটের জায়গা। মধ্যপ্রাচ্য সবসময় যুদ্ধ, দ্বন্দ্ব, সংঘাতের কেন্দ্রভূমি হিসেবে পরিচিত হয়ে আসছে, বিশেষত দ্বিতীয় মহাযুদ্ধের পর। সেখানে দীর্ঘ ইতিহাস আমরা সবাই জানি। সংক্ষেপে এতটুকু বলা যায় যে ইসরায়েল পাশ্চাত্য সাম্রাজ্যবাদের সৃষ্ট একটি দুষ্ট খত মধ্যপ্রাচ্যে বসিয়ে দেওয়া হয়েছে। সম্পদ সমৃদ্ধ আরব, এবং আরও সুনির্দিষ্ট করে বললে মুসলিম অধ্যুষিত মুসলিম আধিপত্য বা ইসলামী পুনরুজাগরণকে ঠেকানোর একটি উপায় হিসাবে। সেখানে ইরান একটি ব্যতিক্রম। 1979 সালে রেজা শাহ পাহলভীর বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান ঘটে, সেই অভ্যুত্থানে ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এই ইসলামী প্রজাতন্ত্র সারা পৃথিবীতে একটি আলোড়ন সৃষ্টি করে, পাশ্চাত্যের জন্য একটি আতঙ্ক সৃষ্টি করে। এবং তখন থেকেই পাশ্চাত্য, পার্টিকুলারলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইরানকে শত্রু জেনে জেনে তার বিরুদ্ধে সমস্ত কার্য ব্যবস্থা গ্রহণ করেছে এবং এখনও তাই করছে। আমি আগেই বলেছি, ইসরায়েল হচ্ছে মার্কিন স্বার্থের প্রথম ধারক বাহক। অনেকেই মজা করে বলে যে আমেরিকার 50টি রাষ্ট্র, তো এটা হচ্ছে 51st স্টেট। ইরানের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থাকে ইসরায়েল অনুমোদন করে, আর মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে আরও সমৃদ্ধ করে। এই সাম্প্রতিক সময়ে আরও কিছু পট পরিবর্তন ঘটে, সমীকরণ ঘটে। যেমন 2000 সালের এই দিকটায় আমরা দেখি যে যারা আদর্শ, নীতি, উদ্দেশ্য জনসাধারণের কল্যাণের বিপরীতে শুধুমাত্র ক্ষমতা এবং শুধুমাত্র ক্ষমতাকে ধারণ করে, সেই সমস্ত আরব স্টেটসগুলো অসম্ভব একটা ধারণার মধ্যে ইসরায়েলের সাথে একটা সমঝোতায় অবতীর্ণ হয়। বেশ আবুধাবি, সৌদি আরবের যে বর্তমান ক্রাউন প্রিন্স, সে নিজেই গোপনে ইসরায়েল সফর করেছে, এরকম কথা আকাশে বাতাসে এসছে। এবং তার প্রতিটি ভূমিকা ইসরায়েলের পক্ষে, ইসরায়েলের স্বীকৃতি দিতে যাচ্ছিল, ইসরায়েলের সাথে একটা সখ্যতা করতে চাচ্ছিল। এই যে সাম্প্রতিক যে গাজা হামলাটা, সেটা তাদের জন্য একটা বিরতির ব্যাপার ঘটিয়েছে। এই ক্রাউন প্রিন্স বা সৌদি আরবকে সারা ইসলামী বিশ্ব জানে খাদিমুল হারামাইনের শরীফায়, কিন্তু আসলে এরা হচ্ছে খাদিমুল আমেরিকা। তাদের ক্ষমতার জন্য, শুধুমাত্র ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। গোটা মুসলিম বিশ্ব, ফিলিস্তিন অথবা গাজার মানুষেরা যে অবর্ণনীয় দুঃখ দুর্দশা বা মার্কিন সাম্রাজ্যবাদের
যে আগ্রাসনের সম্মুখীন হচ্ছে, এটা তাদের কাছে কোনো বিষয় নয়। ট্রাম্পের কথা নিশ্চয়ই মনে আছে। ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছিল এবং তার জামাতা, নামটা আমার এই মুহূর্তে মনে নেই, তো সে এটাকে একটা নেগোসিয়েট করে একটা একটা প্রান্ত সীমায় পৌঁছে গিয়েছিল। কিন্তু বাইডেন এসে সেখানে একটা একটু ভারসাম্য, একটু সৌজন্য, একটু ভদ্রতার লেবাস দিয়েছে মাত্র। যখন গাজা থেকে আক্রমণ করা হয় ইসরায়েলের মূল ভূখণ্ডে, সে গাজা তো পিপলস মুভমেন্ট, সেই গাজা তো একটি রাষ্ট্র নয়। তো সেই ড্রোন বা সেই গণপ্রতিবাদের হামলায় যখন ইসরায়েল সেখানে বর্বরতা শুরু করে, ন্যাক্কারজনক হামলা শুরু করে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে ইসরায়েলকে সমর্থন করে এবং ইসরায়েলে সেই প্রথাগত তাদের সামরিক বেসামরিক সাহায্য পাঠিয়েছে। এখন এই ইসরায়েলের বিপরীতে ইরান ছিল একমাত্র রাষ্ট্র আপোষহীন, সুদৃঢ়, সামরিকভাবে সমৃদ্ধ, শক্তিশালী, যে ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারে। অতি সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, ইসরায়েল তো ন্যাক্কারজনকভাবে পৃথিবীর সমস্ত আন্তর্জাতিক ন্যায় নীতি, আচরণ, নীতিমালা, পার্টিকুলারলি যেটা আমরা বলি যে ভিয়েনা কনভেনশন, সেটাকে অগ্রাহ্য করে এই সেদিন যে হামলাটি তারা করেছে। আমার জানা নেই যে পৃথিবীর ইতিহাসে অন্য রাষ্ট্রের কনসুলেট, অন্য রাষ্ট্রের দূতাবাসে আক্রমণ হয়েছে সরাসরি, এরকম কোনো উদাহরণ এই পৃথিবীর ইতিহাসে নেই। কিন্তু তারা ইতিহাস সৃষ্টি করেছে। সেখানে আপনারা জানেন 2 জন জেনারেল এবং 16 জন নিহত হয়েছে। এর আগে এই অন্যায় অপকর্ম ইসরায়েল অসংখ্যবার করেছে। ইসরায়েল গুপ্ত ঘাতক পাঠিয়ে পারমাণবিক বোমা যারা আবিষ্কারক তাদেরকে হত্যা করেছে, 2 জনকে হত্যা করেছে। যেখানেই সুযোগ পায়, এর আগেও এরকম জেনারেলদের সিরিয়ার মাটিতে, ইরাকের মাটিতে, অথবা যেখানেই হোক তারা হত্যা করেছে। তারা ইরানের সার্বভৌমত্বকে তো অস্বীকার করছি, বরং তারা সিরিয়ার সার্বভৌমত্ব, ইরাকের সার্বভৌমত্ব অগ্রাহ্য করে, মানে একটা মূল টাইপ, মানে আমরা যেমন বলি না নেকড়ে বা ষাঁড়, যেটা সব জায়গায় গুঁতো দেয়, মানে কাউকে পরোয়া করে না, এইরকম একটা মধ্যপ্রাচ্যের একটা বুল অথবা ষাঁড়ে পরিণত হয়েছে, সবাইকে সে আক্রান্ত করছে। এই হামলাটি যখন সিরিয়ায় হামলা হলো 1 এপ্রিল, সেই হামলার প্রতিবাদে ইরান 13 তারিখে মানে হামলা করলো এবং অনেকেই ভেবেছিল যে এই হামলাটি ইরানের জন্য বা মধ্যপ্রাচ্য সংকটের জন্য শুভ অথবা অশুভ ফল বয়ে আনবে। এটা নিয়ে 2 ধরনের মানে ব্যাখ্যা রয়েছে। ইরান তার সার্বভৌমত্বকে রক্ষার জন্য, তার নিজের সম্মানকে রক্ষার জন্য অভ্যন্তরীণ চাপ, বৈশ্বিক বোধকে সম্বল করে ইসরায়েল আক্রমণ করেছে সরাসরি। এটা ছিল এই যে প্রক্সি ওয়ারগুলো চলছে, যেমন হুতির মাধ্যমে জর্দানে, লেবাননে বা গাজা থেকে, প্রতিটি ক্ষেত্রে শক্তভাবে ইরানের সমর্থন রয়েছে। আমরা এগুলোকে বলি যে প্রক্সি ওয়ার। এই প্রক্সি ওয়ার একেবারে সরাসরি যুদ্ধে পরিণত হয়েছে। এখন দেখা যাচ্ছে যে ইরানও কৌশল অবলম্বন করেছে। কি কৌশল অবলম্বন করেছে? 300 ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। তে মাশাআল্লাহ, একটা ক্ষেপণাস্ত্রও নাকি ইসরায়েলের মাটিতে পড়ে নাই। তাদের যে আরব মিত্র, সৌদি আরব, জর্দান, এরা রক্ষা করেছে। সৌদি আরব অবশ্য এই আজকে পত্রিকা দেখলাম তারা অস্বীকার করেছে, তারা সহায়তা করেনি। কিন্তু
সবাই জানে, বিশেষত ইসরায়েলের সেই সক্ষমতা আছে। পৃথিবীর যে কোনো জায়গায় আপনারা সবাই জানেন যে ইসরায়েলের যে যে গোপন সংস্থা, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোপন সংস্থা। আমাদের বাংলাদেশের মাটিতে যত ঘটন অঘটন হয়েছে ক্ষমতার আরোহণে, তাদের সাথীদের এখানে নিয়ে আসার ব্যাপারে, সেখানেও তাদের মূল্যবান অতি গোপনীয় সম্পর্ক এবং তাদের সংযোগ রয়েছে। তো এখন ইরানের এই হামলাটাকে অনেকেই বলেন, রাজনৈতিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ অনেকেই বলছেন যে এটি নেতানিয়াহুর জন্য একটা ব্লেসিংস হয়ে দাঁড়ালো। ইরান যেমন হামলার প্রত্যুত্তর না দিয়ে উপায় ছিল না, আবার নেতানিয়াহুর জন্য এখন ইসরায়েলের মানুষকে দেখানোর জন্য ইরানের বিরুদ্ধে হামলা করতে হয়। তো দুটো হামলাই খুব কৌশলগত ছিল। ইরান যে হামলা করেছে সেখানে ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাদের বাসায় একটি মরুভূমির বেদুইন বালক আহত হয়েছে মাত্র। আবার ইসরায়েল যে হামলা করেছে ইস্পাহানে, ইরানের আপনারা জানেন পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো ওখানে, সেখানেও তারা, আমার মনে হয়েছে যে বড় ধরনের ঝুঁকি এড়িয়ে ওই সাপ মরে লাঠিও যেন না ভাঙে, এই রকম পলিসি অবলম্বন করে ইসরায়েলও একটা হামলা করেছে, যেখানে ইরানিরা বলছে যে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটার কারণ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনার আগেই ইরানের হামলার পরপরই সূক্ষ্মতা জানিয়ে, মিত্রতা জানিয়ে ফোন করেছেন। সেই সাথে একথাও বলেছেন যে সংযতভাবেই আচরণ করতে হবে, যুদ্ধের বড় ধরনের যুদ্ধ এড়িয়ে চলতে হবে। এখন যদি সত্যি সত্যি এই নরম জবাব উভয় পক্ষ থেকে না হতো, তাহলে পরে মধ্যপ্রাচ্যে আগুনের দাবানল যা জ্বলছে, তো চিরকাল জ্বলছে, সেটি আরও ভয়ঙ্করভাবে, আরও বিভীষিকাময় হয়ে এই পৃথিবীতে দেখা দিত। আমার মনে হয়েছে যে এই ঝুঁকিটি এই মুহূর্তে হয়তো তারা চান না, সেই জন্য একটু সংযত, একটু রাগঢাক করে এই দুটো পাল্টা আক্রমণ হয়েছে। এতে দুপক্ষই জয়লাভ করেছে, দুপক্ষই পরাজয় বরণ করেছে।